রহমতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, কেউ একটু কষ্ট করে কমেন্ট করুন বা একটু কথা বলুন। আমার কাছে মাইক্রোফোন আছে, কথা বললে আমি শুনবো। কেউ একটু কনফার্ম করবেন প্লিজ, আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ। আজকে অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদেরকে এসএ জব কেয়ারের পরিবার থেকে ধন্যবাদ, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ। আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আজকে আমি বাংলা ব্যাকরণ বিষয়ে কথা বলবো। যার যে সমস্যা আছে বাংলা ব্যাকরণ বিষয়ে, আপনারা আমার সাথে সরাসরি কথা বলে আজকে সমাধান করে নিতে পারবেন। আমি যেটুকু পারি এইটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি পছন্দের টপিকটা অবশ্যই আজকে আলোচনা করার চেষ্টা করছি বা চেষ্টা করব। তো আপনাদের কোনো পছন্দের টপিক থাকলে আমাকে ইনফর্ম করেন, আমি সেই টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সাহিত্য পড়াবো আজকে? যে সাহিত্যের ক্লাস না, ক্লাস যে প্রতিষ্ঠান বলে দিল ব্যাকরণ পড়াতে, ব্যাকরণের কোনো পার্টের কথা বলেন, সাহিত্য পড়াবো ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন, যারা এই কোর্সে অনলাইনে ভর্তি হবেন, তাদেরকে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুটাই আমি পড়াবো, দুইটা নিয়েই কথা বলবো, আর দুইটাই শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাহিত্য থেকে তো সব ধরনের পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতে দেখা যায় না, এই জন্য হয়তো বা সবার পছন্দের টপিক হয়ে ওঠে ব্যাকরণ। আমরা একটু শেয়ার করতে চাচ্ছি ক্লাসটা। বলেন, সাহিত্য কারা পড়তে চান আর ব্যাকরণ কারা কারা পড়তে চান? আমাকে একটু ইনফর্ম করেন। যেটার সংখ্যাগরিষ্ঠতা বেশি হবে আমি সেটা নিয়ে কথা বলবো। সাহিত্য পড়াতেও কোনো সমস্যা নাই, ব্যাকরণ পড়াতেও কোনো সমস্যা নাই। বলেন, এক ভাই বলছে সাহিত্য পড়াইতে, আর বাকিরা বলেন, একটু কথা বলেন। বলেন প্লিজ। আচ্ছা, আমাদের শেয়ার দেওয়া শেষ, একটু কথা বলেন, আমরা কি পড়াবো বলেন। আর কেউ, আরে কেউ একজন বলছে সাহিত্য পড়াইতে, এখানে তো অনেকে যুক্ত আছেন, বলেন একটু। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, কি বলবো কি না বলবো এরকম। হুম আচ্ছা, চলুন আমরা এমন একটা টপিক পড়াই যে টপিক সব ধরনের চাকরির পরীক্ষাতে এক বা একাধিক মার্কের কোশ্চেন আসে, এবং বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় টপিক, সবচেয়ে বেশি প্রকারভেদ, সবচেয়ে বেশি এক্সাম্পলও হয়ে থাকে এবং সবচেয়ে বেশি কোশ্চেনও হয়ে থাকে এই টপিকটা থেকে। বলুন তো এই টপিকটার নাম কি, কে পারবেন? সব ধরনের পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এমন একটা টপিকের নাম বলেন তো দেখি। বলেন, বলতে পারছেন? হ্যাঁ, এই ধরনের একটা টপিকের নাম হলো সমাস। সবচেয়ে বেশি কোশ্চেন এখনো পর্যন্ত পরীক্ষার মধ্যে এসেছে এবং একাধিক কোশ্চেন আসে। এরকমও পরীক্ষা থাকে যে দুইটা তিনটা কোশ্চেনও কমন পড়ে যায় এই সমাস থেকে। খুব বড় টপিক এবং খুব বেশি প্রকারভেদ। আমরা এটা নিয়ে যদি কথা বলি, কারো কোনো আপত্তি আছে? এটা নিয়ে কথা বললে কারো কোনো আপত্তি আছে? বলেন।
নাই না? তাহলে আমরা একটু সমাস শুরু করি। দেখেন, সমাস শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। সমাস থেকে আমরা কয়েকটা কথা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সমাস শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, তাহলে আমরা লিখে দিলাম সংস্কৃত। সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। তৎসম। সমাস শব্দটি কোন পদ? উত্তর হবে বিশেষ্য পদ। বিশেষ্য পদ। যদি বলা হয় সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তখন আমরা অবশ্যই উত্তর দিব শব্দ তত্ত্বে সমাস আলোচিত হয়। এখন যদি বলা হয় সমাস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? এই যে এরকম পাবো, সম যোগ অস যোগ অ। এটা হলো সমাস শব্দের বিশ্লেষণ। যদি বলা হয় সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে আমরা এই যে এরকম বলবো, সম যোগ অস ইকুয়াল টু সমাস। এটা হলো সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ। যদি বলা হয় সমাস শব্দটা গঠিত হলো কিভাবে, তাহলে আমরা বলবো সমাস শব্দটা প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটা প্রত্যয় সাধিত শব্দ। যদি বলা হয় এটা কোন প্রত্যয়, তাহলে আমরা উত্তর দিব কৃৎ প্রত্যয়, অর্থাৎ সমাস শব্দটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এখন যদি কোশ্চেন করা হয় সমাস শব্দটা কোন উপসর্গ যুগে গঠিত, তার মানে সমাস শব্দটার মধ্যে একটা উপসর্গ আছে। এই উপসর্গটা কোন ধরনের উপসর্গ? কোন উপসর্গ? সম। এই উপসর্গটার অবশ্যই সংস্কৃত উপসর্গ। আর একটা পড়া পড়বো আমরা, সেটা হলো সমাস শব্দের অর্থ কি? উত্তর হবে সংক্ষেপণ। সংক্ষেপণ, পদের মিলন, পদের মিলন। আরেকটা হলো একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, এই কয়টা কথা আমরা সমাস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আগে দেখুন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সমাস শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দটা কোন পদ? বিশেষ্য পদ। সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্বে। সমাস শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সম যোগ অস যোগ অ। সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সম যোগ অস ইকুয়াল টু সমাস। এটা সন্ধি বিচ্ছেদ। সমাস শব্দটি একটা প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় আবার দুই প্রকার, একটা কৃৎ প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। যদি বলা হয় সমাস শব্দটা কোন প্রত্যয়, আমরা উত্তর দিব কৃৎ প্রত্যয়। তাহলে আমরা একসাথে বলতে পারি সমাস শব্দটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এরপরে সমাস শব্দটা কোন উপসর্গ যুগে গঠিত, আমরা উত্তর দিব সম উপসর্গ যুগে গঠিত। এরপরে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, কোশ্চেনটা এমনও হতে পারে, পরীক্ষার মধ্যে একবার হয়েছিল যে সমাসে কিসের মিলন ঘটে? সমাসে কিসের মিলন ঘটে? তো মাথায় রাখুন, সমাসে পদের মিলন ঘটে। সমাসে ঘটে পদের মিলন, আর সন্ধিতে হয় ধ্বনি বা বর্ণের মিলন। তাহলে সন্ধিতে হয় ধ্বনির মিলন আর সমাসে হয় পদের মিলন। এখন বলুন, এই যে কয়েকটা তথ্য আমরা দিলাম, এই কয়টা তথ্য নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা বলুন। এরপরে আমরা সমাসের সংজ্ঞায় চলে যাব। এখানে কারো কোনো কোশ্চেন আছে? সমাস পড়তে গেলে এই কয়টা টপিক জানা অত্যন্ত জরুরি। এই কয়টা টপিক জানা অত্যন্ত জরুরি, এই কয়টা বিষয় জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলো আসলে সমাসের প্রাসঙ্গিক আলোচনায় চলে আসে, সুতরাং এগুলো জানা খুব দরকার। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো কোশ্চেন নাই। আমরা এবার সমাসের সংজ্ঞায় চলে যাব। সমাস কাকে বলে? একটা সংজ্ঞা আমরা সবাই পারি, সব বইয়েই দেওয়া আছে। পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এটা সমাসের একটা সাধারণ সংজ্ঞা, সব বইয়ে দেয়া আছে, সব স্যারেরাও পড়ায়। আপনারা বিভিন্ন সোর্স থেকে এই সংজ্ঞাটা অন্ততপক্ষে পড়ার সুযোগ পাবেন। তবে সমাস সম্পর্কে আমাদের বাংলা ব্যাকরণের দুইজন ভাষাবিদ
একজনের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি এশিয়ার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী, আরেকজনের নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা দুইজনই এই সমাসের সংজ্ঞা প্রদর্শন করেছেন। আপনারা সচরাচর বইয়ে এই দুইজনের সমাসের সংজ্ঞা পাবেন না। যেহেতু কোশ্চেন আস্তে আস্তে ডিপ হচ্ছে, কোশ্চেন করতে 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 আর এক্সাম্পল খুঁজেই পাওয়া যাচ্ছে না কোত্থেকে কোশ্চেন করবে। যে কোশ্চেনটা এমনও হয়ে যেতে পারে কোনো না কোনো পরীক্ষায় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সমাসের সংজ্ঞা কি বা সুনীতির সংজ্ঞা কি, অথবা এরকমও কোশ্চেন হতে পারে যে সংজ্ঞাটা দিয়েই কোশ্চেনটা করে ফেলবে যে এইটা কে বলেছেন, শহীদুল্লাহ, সুনীতি, আর দুইটা নাম থাকবে। তখন কিন্তু আপনাকে অবশ্যই আনসার করে আসতে হবে। সেজন্য আমরা দুইজন ভাষাবিদের সংজ্ঞা দুটাও পড়ে নিব। দেখুন, আপনারা ভিডিওটা পজ করে শুনে নেবেন, আমি লিখে দিচ্ছি না, খালি বলে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমাসের সংজ্ঞা দিতে যায় তিনি বলেছেন, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া এক পদ করার নাম সমাস। আবার বলছি, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া এক পদ করার নাম সমাস। এটা কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংজ্ঞা দিতে যায় বলেছেন, একাধিক শব্দ একত্র জুড়িয়া একটা বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। আবার বলছি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা, একাধিক শব্দ একত্র জড়িয়া একটা বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। তাহলে আমরা সমাসের তিনটা সংজ্ঞা পড়লাম, একটা সাধারণ সংজ্ঞা, একটা শহীদুল্লাহর সংজ্ঞা, একটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা। আচ্ছা, তাহলে এখন আমরা একটা সমাস লিখব, ব্যাসবাক্য সহ সমাস লিখব। লেখার পরে এখান থেকে আমরা সমাসের পার্ট গুলা বোঝানোর চেষ্টা করব। একটু দেখুন, আমরা যদি এরকম বলি, শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাহলে শব্দটা হবে শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রী। দেখুন, আপনার পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে এইটুকু অংশ যে শিক্ষামন্ত্রী কোন সমাস। তাহলে এইটুকু অংশ দেখেই কিন্তু আপনাকে সমাস নির্ণয় করতে হবে যে এটা কোন সমাস। তাহলে আমাদের সমাস নির্ণয় করার কৌশলটা শিখতে হবে এই শব্দটা থেকে। এই শব্দটাকে কি বলে এটা সম্পর্কে আপনার জানা দরকার। চলুন আমরা এটা জেনে নেই। তাহলে আমরা সমাসের দুইটা অংশ দেখতে পাচ্ছি, দুইটা ভাগ দেখতে পাচ্ছি। এই একটা পার্ট, আবার এই আরেকটা পার্ট, দুইটা পার্ট বা দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই এখানেই যদি কোশ্চেন হয় যে একটা সমাসের অংশ কয়টা, আমরা উত্তর দিয়ে দিব দুইটা। একটা সমাসের অংশ দুইটা, বা একটা সমাসের পার্ট কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে দুইটা। আচ্ছা, তাহলে এইখানে একটা বাক্যের মতো দেখা যাচ্ছে, এই বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য। আচ্ছা, যদিও আমরা সবাই এই বাক্যটাকে ব্যাস বাক্য নামে চিনি, এই বাক্যটা আসলে ব্যাস বাক্য না। ব্যাস বাক্য না ব্যাপারটা এরকম না, তবে এর প্রকৃত নামটা ব্যাস বাক্য না, এর প্রকৃত নামটা হচ্ছে সমাস বাক্য। ব্যাস বাক্য হচ্ছে এর সমার্থক নাম। তা আমরা সমার্থক নামটা নিয়েই সবাই খুব বেশি নাচানাচি করি, আসল নামটা আমরা অনেকে জানি না। তাহলে এই বাক্যটার আসল নাম কি? সমাস বাক্য। এর আরো বেশ কয়েকটা নাম আছে। এটাকে বলা হয় ব্যাস বাক্য, এটাকে বলা হয় সমাস বাক্য, এটাকে বলা হয় বৃহৎ বাক্য, এটাকে বলা হয় বিগ্রহ বাক্য, আবার এটাকে কেউ বড় বাক্য বলতে পারে। তাহলে এই বাক্যটার নাম পেলাম আমরা পাঁচটা। একটা হলো সমাস বাক্য, ব্যাস বাক্য, বৃহৎ বাক্য, বিগ্রহ বাক্য এবং বড় বাক্য। তাহলে আমরা একটা নাম নিলাম যেটা আমরা সবাই জানি, সেটা হলো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে দেখেন আমরা অনেকগুলো পদ পেয়েছি। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে তিনটা পদ পেয়েছি। এই যে আমরা ব্যাস বাক্যের মধ্যে তিনটা পদ পাইলাম, এই তিনটা পদই ব্যাস বাক্যের মধ্যে সমান গুরুত্ব বহন করে। কেমন গুরুত্ব বহন করে? সমান গুরুত্ব বহন করে। সমান গুরুত্ব বহন করে বিদায় এই পদগুলোকে বলা হয়েছে সমান সমান পদ। তার মানে প্রত্যেকটা পদেরই সমান গুরুত্ব, এজন্য এই পদগুলোকে কি বলা হয়? সমান 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 পদ। কিন্তু আমাদের বাংলা ভাষায়
একই শব্দ দুইবার উচ্চারণ করলে, একবার উচ্চারণ করলে যে অর্থ হয়, দুইবার বা তার অধিকবার উচ্চারণ করতে গেলে অর্থের ভিন্নতা তৈরি হয়ে যায়। তার জন্য একই শব্দ এক বাক্যে বারবার বলার কোনো বিধান নাই। এতে শব্দ দ্বিত্ব প্রয়োগজনিত কারণে বাক্য ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভাষাবিদরা বা আমাদের বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বৈয়াকরণরা এই পদগুলোকে একত্র করে, অনেকগুলো সমান পদকে একত্র করে তারা একটা নতুন নামকরণ করলেন এবং সেটার নাম হলো সমসমান পদ। তাহলে অনেকগুলো সমান পদকে আমরা একত্রে কি বলতে পারি? সমসমান পদ। তাহলে এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। এই তিনটা পদকে একত্রে আমরা কি বলতে পারি? বলতে পারি সমসমান পদ। সমসমান পদ কেন বলা হয় এটা নিশ্চয়ই বুঝেছেন, হ্যাঁ? এটা কিন্তু অনেক ধরনের, যদিও আপনারা হয়তো বা আমার সাথে ইঞ্জিনিয়ার যারা যুক্ত হয়েছেন তারা তো আছেনই, ইঞ্জিনিয়ারের বাইরেও জেনারেল ক্যান্ডিডেট কিছু যুক্ত হয়েছেন। যারা বাংলায় অনার্স মাস্টার্স করেছেন তাদেরকে কিন্তু কখনো কোনো সময় ভাইবা বোর্ডে এটা কোশ্চেনও করতে পারে যে সমসমান পদ বলতে আপনি কি বোঝেন। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে মন গড়া উত্তর দিয়েন না ভাই, আজকে একটু ভালো করে বুঝে নেন। ব্যাস বাক্যের প্রত্যেকটা পদই ব্যাস বাক্যে সমান গুরুত্ব বহন করে বিদায় এই পদগুলো হচ্ছে সমান সমান পদ। তবে অনেকগুলো সমান একত্রে বলার কোনো বিধান আমাদের বাংলা ভাষায় নাই, বিদায় অনেকগুলো সমান পদকে একত্রে বলা হয় সমসমান পদ। আশা করি এটা বুঝেছেন। এই সমসমান পদ থেকে এই পাশে যে পদটা তৈরি হলো, এই পদটার আবার তিনটা নাম আছে। আমরা তিনটা নামে জেনে নেওয়ার চেষ্টা করছি। একটা নাম হলো, এটাকে বলা হবে সমস্ত পদ, সমস্ত পদ। এর আরেকটা নাম আছে, একে বলা হবে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। একে আপনি অন্যভাবেও বলতে পারেন সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। তাহলে আমরা এই পাশে যে পদটা পাইলাম, এই পদটার তিনটা নাম আমরা দেখতে পেলাম। এই তিন নাম ব্যতীত আর কোনো নাম নাই। আপনার সর্বোচ্চ গবেষণার পর্যায়ে আমি অবলম্বন করে দিলাম। এই তিন পদের বাইরে আর কোনো নাম নাই, আপনার শিখতে হবে না, শেখার প্রয়োজনই নেই। আপনি সারা বাংলাদেশের সব বই পড়ে ফেললেও আর পাবেন না। তাহলে আমরা নাম পাইলাম কয়টা? তিনটা। এই শিক্ষামন্ত্রী সমস্ত পদটাকে যদি আবার আমরা ভাঙি তাহলে আমরা দুইটা পদ পাবো। দেখুন এই যে এই পাশে একটা হলো শিক্ষা আর একটা হলো মন্ত্রী। তো প্রথম পদটাকে আবার বলা হয় পূর্বপদ, পূর্বপদ। আর পরের পদটাকে বলা হয় পরপদ, পরপদ। তাহলে একটু খেয়াল করেন, আমরা 3 নম্বরে যেটা পাইলাম এটা হলো সমস্ত পদ, সমস্ত পদ। এই সমস্ত পদটাকে ভেঙে আবার আমরা কয়টা পদ পাইছি? দুইটা পদ পাইছি। একটা হলো পূর্বপদ, পূর্বপদ, আরেকটা হলো পরপদ। এই যে একটা সমাসকে ভাঙলে আপনি এই 5টা টুকরাই পাবেন। এই সমাসকে ভেঙে এই 5টা ব্যতীত আর কোনো কিছুই পাবেন না। তাহলে একটু মাথায় রাখুন, যদি পরীক্ষার ফলে কখনো কোশ্চেন এসে যায় সমাসের বৈশিষ্ট্য কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর দিয়ে দিব একটা সমাসের বৈশিষ্ট্য হলো এই 5টি। দেখুন সৌমিত্র শেখর স্যার তার বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে এই কোশ্চেনটাকে তিনি এইভাবে উপস্থাপন করেছেন। যদি বলা হয় সমাসের প্রতীতি কয়টি, প্রতীতি কয়টি, সেক্ষেত্রে তিনি এই 5টার কথা উল্লেখ করেছেন। তাহলে আমরা উত্তর দিব 5টি। তাহলে সমাসের প্রতীতি কয়টি? 5টি। তাহলে প্রতীতি কথার অর্থ কি স্যার? প্রতীতি কথার অর্থ বৈশিষ্ট্যের পর্যায়ে পড়ে। এই জন্য আমরা যদি কোশ্চেনটা এমনও হয়ে যায় প্রতীতির জায়গায় যে একটা সমাসের বৈশিষ্ট্য কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর দিয়ে দিব 5টি। যদি বলা হয় একটা সমাসের অংশ কয়টি, তখন আমরা উত্তর দিব 2টি, এই একটা অংশ এবং এই একটা অংশ। সমাসের অংশ হলো 2টি। আচ্ছা, এবার বলেন তো, এই যে আমরা একটা সমাসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনটা ব্যাস বাক্য, কোনটা সমসমান পদ, কোনটা সমস্ত পদ, কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, ব্যাস বাক্যের আর বাকি নামগুলো কি, সমস্ত পদের আর বাকি নামগুলো কি, সমসমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, এই যে ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। এখানে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি না? যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে ইনফর্ম করেন, আমি অবশ্যই সেটা আবার রিপিট করব। এছাড়া এখানে কারো কোনো কোশ্চেন থাকলেও আপনি আমাকে করতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে নাই কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আপনারা
একটু ভিডিওটা বারবার দেখবেন, দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করে সেটা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি সবসময় আপনাদের সাথেই আছি। আচ্ছা, তাহলে এটুকু মুছে দেই। এখন আমরা যাব সমাসের প্রকারভেদে। সমাসের প্রকারভেদে। আচ্ছা, এই যে এটুকু মুছে দিলাম, এটুকু যদি আমরা মুছে দেই তাহলে আমরা পাইলাম কি? শিক্ষামন্ত্রী। এখন ধরেন আপনাকে কোশ্চেন করলো যে শিক্ষামন্ত্রী কোন সমাস, আপনি এটা কিভাবে আনসার করতে পারবেন? কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে, যদি আপনি এই একটা কথা জানেন তাহলে আপনি 60 থেকে 70% সমাস আনসার করে ফেলতে পারবেন। যদি খালি এই 6টা সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে এটা যদি আপনি জানেন তাহলে 60 থেকে 70% সমাস আপনি আনসার করে ফেলতে পারবেন। 20 থেকে 30% সমাস আপনার থেকে যাবে, যেগুলো ডাল ফালা বা প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে, ওগুলার জন্য আপনাকে বাড়তি কিছু জানতে হবে। তাহলে অন্ততপক্ষে 70% সমাস আজকের ক্লাসেই আপনি শিখে বলতে পারবেন, বাকি থাকবে আপনার 30% সমাস। সেটা আমরা অবশ্যই প্রকারভেদে পড়ায় দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। চলুন তো একটু দেখি শিক্ষামন্ত্রী শব্দটা দ্বারা কি আসলে শিক্ষাকে বোঝায় নাকি মন্ত্রীকে বোঝায়? শিক্ষামন্ত্রী শব্দটা দ্বারা কি শিক্ষাকে বোঝায় না মন্ত্রীকে বোঝায়? দেখুন, অবশ্যই মন্ত্রীকে বোঝায়। তাহলে শিক্ষামন্ত্রী দ্বারা আমরা একজন ব্যক্তি বা মন্ত্রীকে বুঝি, যে মন্ত্রীটা শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তাহলে শিক্ষামন্ত্রী শব্দটা দ্বারা কোন পদের প্রাধান্য? পূর্বপদ নাকি পরপদ? অবশ্যই পরপদের প্রাধান্য। এখন পরপদের প্রাধান্য থাকে কোন সমাসে সেটা আমরা এখনো জানি না। যদি আমরা এটুকু জানি বা বুঝতে পারি যে কোন পদে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, এইটুকু জানতে পারলেই কিন্তু আপনি কিছুটা হলেও আনসার করার চেষ্টা করতে পারবেন। এখনো কিন্তু আমরা চেষ্টা করতে পারছি না। তাহলে চলুন আগে আমরা সমাসের প্রকারভেদ এবং কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে সেটা একটু জেনে আসার চেষ্টা করি। সমাসের প্রকারভেদ নিয়ে একটু ঝামেলা তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ব্যাকরণে একটু পরিবর্তন এসেছে। আগের ব্যাকরণ এবং নতুন ব্যাকরণ বা পরিবর্তিত ব্যাকরণের মধ্যে একটু তফাৎ তৈরি হয়েছে, একটু বৈসাদৃশ্য বা একটু বৈষম্য তৈরি হয়েছে। আমরা সেই বৈষম্যের আলোকেই প্রকারভেদগুলো পড়ানোর চেষ্টা করছি। একটু দেখুন, যদি কোশ্চেন হয় সমাস প্রধানত কত প্রকার, প্রধানত সমাস কত প্রকার, কোশ্চেনটা এমনও হতে পারে সমাস মূলত কত প্রকার, কোশ্চেনটা এমনও হতে পারে সমাস কত প্রকার, তার মানে আমরা এটা বলবো নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার। স্যার, কোশ্চেনটা কি এমন হতে পারে যে নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার? না, এমন কোশ্চেন হতে পারে না। তাহলে কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনটা হয়ে যাবে সমাস কত প্রকার। যদি এমন কোশ্চেন হয়ে যায় যে সমাস কত প্রকার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নতুন ব্যাকরণের কোশ্চেনটা আনসার করতে হবে। নতুন ব্যাকরণে যে প্রকারভেদটা আসছে সেটাই আপনাকে উত্তর করতে হবে। আপনি কিন্তু পুরাতন ব্যাকরণের কোশ্চেনটা আনসার করলে কিন্তু আপনি 1 নাম্বার পাবেন না। তাহলে আমরা এটাকে বলেই দিলাম যে যদি বলা হয় সমাস কত প্রকার, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে নতুন ব্যাকরণের কোশ্চেনটা। আপনি কিন্তু পুরাতন ব্যাকরণের কোশ্চেনটা আনসার করতে পারবেন না। চলুন এবার একটু দেখি সমাস প্রধানত কত প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। সমাস মূলত কত প্রকার? সমাস মূলত 4 প্রকার। নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস আসলো কত প্রকার? আমরা উত্তর দিব 4 প্রকার। তো এটা মনে রাখার একটা টেকনিকও আছে। টেকনিকটা কি? দেখুন, এই প্রধানত শব্দটাকে যদি আমরা ভাঙি বা বর্ণক্রমিক সাজাই তখন আমরা দেখব 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই প্রধানত শব্দটার মধ্যে আমরা 6টা বর্ণ পাই। 6টা বর্ণ। প্রধানত শব্দটার মধ্যে 6টা বর্ণ আছে। যদি আপনাকে পরীক্ষার মধ্যে কোশ্চেন করে যে প্রধানত সমাস কত প্রকার, আমরা উত্তর দিয়ে দিব 6 প্রকার। আচ্ছা, এইবার মূলত সমাস কত প্রকার? উত্তর হলো 4 প্রকার। আপনি যদি মূলত শব্দটাকে ভাঙেন সেক্ষেত্রেও 1টা 2টা 3টা 4টা বর্ণ পান, আপনি উত্তর দিয়ে দিবেন সমাস মূলত 4 প্রকার। আবার দেখুন নিচেও একটু মিল আছে। যদি বলা হয় নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার, তাহলে নতুনকে বাংলায় আমরা 4টা বর্ণ পাই। নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস 4 প্রকার।
শেয়ার কি ওটো থাকবে না আবার দিতে হবে? আপনি আসুন, যেহেতু লিঙ্ক দিয়েছেন, আরো 15-20 মিনিট চালাই। দেখুন, তাহলে প্রকারভেদের যত ঝামেলা আছে আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম প্রধানত এবং মূলত এই দুইটা কোশ্চেনে আগের ব্যাকরণে উল্লেখ ছিল যে প্রধানত কত প্রকার। তাই অপশনে না থাকে সেক্ষেত্রে আপনারা 6 প্রকার আনসার করার চেষ্টা করবেন। তাহলে স্যার আমরা সমাস পড়ব কত প্রকার? আমরা কি 4 প্রকার পড়ব নাকি আমরা 6 প্রকার পড়ব? না, আমরা 6 প্রকারই পড়ব। জি জি, এটা 2020 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। 2020 সালের নভেম্বর মাস 2021-22 শিক্ষাবর্ষের জন্য নতুন ব্যাকরণ দেওয়া হয়েছে। না, নতুন একটাই থাকবে না, অনেক ব্যাকরণ অনেক বই এখনো আপডেট করা হয়নি, ওইভাবেই চলছে। যেমন আপনারা যদি দেখেন মাস্টার যে ইংলিশ বইটা আছে, এটা কিন্তু গত 5-6 বছর ধরে কোনো আপডেট করা হয়নি, ওই একই বই বারবার চলছে, রিপ্রিন্ট হচ্ছে আর বই চলছে। তো এরকম অনেক বই হয়তো বা বাজারে আছে যেগুলা খুব প্রচলিত বই, আমরা চাকরির বই, বাংলা বই বলতেই একেবারে অন্ধের মতো বিশ্বাস করে কিনি এবং পড়ি। তো ওইগুলোর মধ্যে একটু ঝামেলা হলে হতেও পারে। তাই আপনারা পড়ার সময় যদি কখনো কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন বা মনে হয় যে এটা সমস্যা, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন বাংলার স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে 6 প্রকারই পড়ছি। এই 6 প্রকার আমরা একটু লিখছি। সমাসের প্রকারভেদ থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হলো অর্থ অনুসারে সমাস কত প্রকার? অর্থ অনুসারে সমাস কত প্রকার, এটার আনসার আমরা দিব একটু পরে। এই 6 প্রকার সমাস আমরা লিখি, লেখার পরে কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে সেইটা বোঝানোর পরে আপনারাই আনসার করতে পারবেন যে অর্থ অনুসারে সমাস কত প্রকার। তাহলে সমাস থেকে 4টা কোশ্চেন হতে পারে, এর বাইরে সমাসের প্রকারভেদ থেকে কোনো কোশ্চেন আসবে না। গত 50 বছরের ইতিহাসে আসেনি, আগামী 50 বছরের মধ্যেও আর কোনো কোশ্চেন তৈরি হওয়ার সম্ভাবনা নাই, নিশ্চিত থাকুন। প্রকারভেদ থেকে কোশ্চেন আসলে এই 4টাই কোশ্চেন হবে, আর বাইরে কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা একটা 6টা লিখে দিই আগে। প্রথমে হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। 2 বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। হ্যাঁ, এই যে এখানে আমরা দ্বন্দ্ব সমাসের পরে যে বহুব্রীহি সমাসটা লিখলাম, এটা আপনারা যদি সচরাচর বাজারের বইগুলো পড়তে চান বা খুঁজতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বন্দ্বের পরে বহুব্রীহি সমাস পাবেন না। তাহলে বহুব্রীহি সমাসের আলোচনাটা কোথায়? বহুব্রীহি সমাসের আলোচনা আছে 4 নম্বরে অথবা 5 নম্বরে এরকম, অথবা 6 নম্বরেও আলোচনা আছে, এরকম আপনি বই পাবেন। দ্বন্দ্ব সমাসের পরেই আপনি 2 নম্বরে বহুব্রীহি সমাস পাবেন না। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার তাহলে আপনি কেন দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাস লিখলেন? আমি অবশ্যই এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আসতেছি, অপেক্ষা করেন। 3 হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস।
4 হলো তৎপুরুষ, 5 হলো কর্মধারয়, 6 হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এই ছিল আমাদের 6 প্রকার সমাস। তাহলে একটা দ্বন্দ্ব সমাস, একটা বহুব্রীহি সমাস, একটা হলো দ্বিগু সমাস, একটা তৎপুরুষ সমাস, একটা কর্মধারয় সমাস, আর একটা হলো অব্যয়ীভাব সমাস। এখন আমরা আপনাদেরকে বলছিলাম সমাসের 3টা প্রকারভেদ আমি অলরেডি উল্লেখ করে দিয়েছিলাম, যে সমাস প্রধানত 6 প্রকার। এই যে 6 প্রকার হলো প্রধানত প্রকার। এরপরে কিন্তু আমি বলছিলাম যে সমাস মূলত হলো 4 প্রকার। এই যে সমাস যে মূলত 4 প্রকার, এই মূলত 4 প্রকার কি কি একটু দেখুন। এই মূলত 4 প্রকার এই 6 প্রকারের মধ্যেই আছে। মূলত 4 প্রকার কি কি আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা বোর্ডে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। একটা হলো দ্বন্দ্ব সমাস, একটা হলো বহুব্রীহি সমাস, একটা হলো তৎপুরুষ সমাস, একটা হলো অব্যয়ীভাব সমাস। তাহলে স্যার সমাস মূলত সমাস 4 প্রকার কি কি? একটা দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা তৎপুরুষ আর একটা অব্যয়ীভাব। তাহলে বাদ গেল কোনটা? বাদ গেল দ্বিগু আর কর্মধারয়। দ্বিগু আর কর্মধারয়। তাহলে এই দ্বিগু আর কর্মধারয় সমাসটা আসে কোন সমাসের মধ্যে? দ্বিগু এবং কর্মধারয় আছে অবশ্যই তৎপুরুষ সমাসের মধ্যে। তাহলে যে সকল গ্রামারিয়ানরা বললেন সমাস মূলত 4 প্রকার, তারা 2টা সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। কোন 2টা সমাস? একটা দ্বিগু আর একটা কর্মধারয়। তাহলে 6 প্রকার সমাস গেল এবং 4 প্রকার মূলত সমাস গেল। এখন আসুন, নতুন ব্যাকরণে আসছে সমাস 4 প্রকার। তাহলে নতুন ব্যাকরণের 4 প্রকার সমাস কি কি? খুবই সহজ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নতুন ব্যাকরণের 4 প্রকার সমাসের মধ্যে এই যে অব্যয়ীভাব সমাসটা আছে, এই অব্যয়ীভাব সমাসকে বাদ দিছে। নতুন ব্যাকরণে অব্যয়ীভাব সমাস নামের কোনো সমাসই নাই। তাহলে রইল কয়টা সমাস? 5টা সমাস। এই 5টা সমাসের মধ্যে দ্বিগু সমাসটাকে এনে, যে দ্বিগু সমাসটাকে এনে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে। কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করে দ্বিগু সমাসটার নাম দিয়েছে দ্বিগু কর্মধারয়। মনে রাখবেন, কর্মধারয় সমাস কিন্তু ঠিকই আছে। দ্বিগু কর্মধারয় হচ্ছে কর্মধারয় সমাসের একটা প্রকারভেদ মাত্র। তাহলে আপনি কর্মধারয় সমাস পড়তে গেলে এমনিতেই কিছু প্রকারভেদ পাইতেন, যেমন মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় এবং সাধারণ কর্মধারয়। এই প্রকারভেদগুলো আপনি পাইতেন। এখন আপনি আরও একটা প্রকারভেদ পড়বেন, সেটার নাম হলো দ্বিগু কর্মধারয়। তাহলে দ্বিগু কর্মধারয় হলো কর্মধারয় সমাসের একটা প্রকারভেদ। তাহলে সমাস কয়টা হলো নতুন ব্যাকরণে? 4টা। কি কি 4টা? একটা হলো দ্বন্দ্ব, একটা বহুব্রীহি, একটা হলো তৎপুরুষ, একটা কর্মধারয়। তাহলে দ্বিগু আর অব্যয়ীভাব গেল কোথায়? অব্যয়ীভাব বাদ, আর দ্বিগু আছে কার মধ্যে? কর্মধারয়ের মধ্যে। বলেন তো প্রকারভেদগুলো বুঝলেন কিনা? যারা আছেন, হ্যাঁ ধন্যবাদ। তাহলে এখন আমরা দেখব কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে। দেখুন, দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কন্ডিশন, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। আমরা একটু শিক্ষামন্ত্রীটা মুছে দেই, পরে যাব আমরা আবার শিক্ষামন্ত্রীর কাছে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, এখন যদি বলা হয় বহুব্রীহি সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? বহুব্রীহি সমাসে কোন পদেরই অর্থের প্রাধান্য থাকে না। তাহলে কি বহুব্রীহি সমাসে কি কোনো পদই বোঝায় না? হ্যাঁ বোঝায়, একটা পদকে বোঝায়, সেই পদটা হলো তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য থাকে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ একটাও বোঝায় না। এখন আসুন, আমি কেন দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাসের উল্লেখ করেছি, বা আমার রচিত বইয়ে আমি কিন্তু দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাসের স্থান দিয়েছি। আচ্ছা, কেন দিলাম এর ব্যাখ্যাটা একটু জেনে নেন। 2022 সাল করোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা এসেছিল, দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি?
দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি? দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম উত্তর ছিল বহুব্রীহি সমাস। উত্তর ছিল না, এবং এইটাই উত্তর, বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসের নাম কি? বহুব্রীহি সমাস। কেন বহুব্রীহি সমাস? কেন একটা আর একটার বিপরীত? একটু দেখুন, কত সহজ। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদ বলতে আমরা কি বুঝি? পূর্বপদ এবং পরপদ দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকে। আর বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটার একটারও অর্থের প্রাধান্য থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু একটা আর একটার বিপরীত। তার মানে একটাতে দুইটাই প্রাধান্য থাকে, একটাতে দুইটার একটাও প্রাধান্য থাকে না। এই যে একটা আর একটার বিপরীত সমাস, এই বিপরীত সমাস হওয়ার কারণে আমরা এই দুইটা সমাসকে পাশাপাশি জায়গা দিয়েছি আমাদের রচিত গ্রন্থে। আচ্ছা, তাহলে এর ব্যাখ্যা পেয়েছেন নিশ্চয়ই। এরপরে আমরা চলে যাব একবারে 6 নম্বরে। অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, এখন ঘটনাটা হলো, বাকি রইল 3টা সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, বহুব্রীহিতে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। বাকি রইল 3টা সমাস। এই 3টা সমাসে ভাই একত্রে পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি না, দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে। স্যার, দ্বিতক বলতে আমরা কি বুঝবো? দ্বিতক বলতে আমরা দিতে বুঝবো দ্বিগু, তোতে বুঝবো তৎপুরুষ, আর কতে বুঝবো আমরা কর্মধারয়। তাহলে এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দেখুন ভাই, সমাস আসলে এতটা কঠিন না। সমাসের জটিলতাটা হলো এইখানে, এই 3টা সমাসে। কারণ এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমি বাজারের অনেক বই পড়তে যায় দেখেছি যে এই 3টা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে এই 3টা সমাসের নিশ্চয়ই কমন বৈশিষ্ট্য আছে এবং আলাদা বৈশিষ্ট্য আছে, বিদায় 3টাতে পরপদের অর্থের প্রাধান্য থাকে। এখন আমি এক জায়গায় পড়লাম দ্বিগু, আরেক জায়গায় যায় পড়লাম কর্মধারয়, আরেক জায়গায় যায় পড়লাম আমি তৎপুরুষ। এতে কিন্তু আপনি সমাসের পার্থক্যটাই বুঝবেন না, আনসার করবেন তো দূরের কথা। তাহলে মাথায় রাখুন, সমাসের জটিলতাটা এখানেই। আর এই 3টা আলাদা আলাদা বৈশিষ্ট্যের সমাস। তাহলে এখন আমি একটা কোশ্চেন করেছিলাম যে অর্থের প্রাধান্য অনুসারে বা অর্থ অনুসারে সমাস কত প্রকার। দেখেন তো আনসার করা যায় কিনা এখন, যে অর্থ অনুসারে সমাস কত প্রকার। অর্থ অনুসারে সমাস হলো 4 প্রকার। কিভাবে ভাই? এই যে একটাতে উভয় পদের প্রাধান্য থাকে, একটাতে কোনো পদেরই প্রাধান্য থাকে না, একটাতে পরপদের প্রাধান্য থাকে, একটাতে পূর্বপদের প্রাধান্য থাকে। এই হলো অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। এর বাইরে আর প্রকারভেদ থেকে কোনো কোশ্চেন আসবে না, ভালো করে মাথায় রাখুন। এবং সমাসের যেটুকু আলোচনা আমি করার চেষ্টা করছি আজকে, এইটুকু আলোচনা করলে আপনি সমাসের মোটামুটি বস। পরে খালি প্রকারভেদগুলো জানবেন। আর প্রকারভেদগুলো আমি অবশ্যই পড়ায় দিব যখন আমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে, তখন আমি প্রকারভেদগুলো অবশ্যই পড়ায় দেব, একটা প্রকারও বাদ দিব না। আচ্ছা, এখন আসুন আমি একটা সমাসের উদাহরণ দিয়ে যাই। উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকের ক্লাসটা শেষ করে দিব। চলুন আমরা যদি বলি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিব, উভয় পদের প্রাধান্য কিভাবে থাকে। দেখুন, আমরা বললাম মা বাবা। একটু খেয়াল করেন তো, এই মা বাবা শব্দটা দ্বারা মা হলো পূর্বপদ, বাবা হলো পরপদ। তাহলে মা বাবা শব্দটা দ্বারা কি শুধু মাকে বোঝায় না শুধু বাবাকে বোঝায়, না দুজনকেই বোঝায়? দুজনকেই বোঝায়। তাহলে এই শব্দটার মধ্যে 2টা পদেরই অর্থের প্রাধান্য আছে, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস বুঝে গেলাম। আবার আসুন, কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ 2টা পদের একটাও বোঝাবে না, অন্য একটা পদকে বোঝাবে। তখন সেটা কি সমাস হবে? তখন সেটা হবে বহুব্রীহি সমাস। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, এই যে ম্যাডাম রেসপন্স করতেছেন, ম্যাডাম রিলেটেড একটা এক্সাম্পল। আমরা যদি বলি 12 হাতি। একটু খেয়াল করবেন, এখানে একটা পূর্বপদ 12 আর একটা হচ্ছে পরপদ হাতি। এই হাতি কথার অর্থ হচ্ছে সাধারণত হাত, আর এই 12 কথার অর্থ হচ্ছে সংখ্যা 12। তাহলে 12 হাতি দ্বারা
12 কেউ বোঝায় না, হাত কেউ বোঝায় না, বা 12 হাত পরিমাণও বোঝায় না, বা 12টা হাত কেউ বোঝায় না। তাহলে স্যার কাকে বোঝায়? এই 12 হাতি দ্বারা বোঝায় ওই যে টুনটুনির মারা যে শাড়ি কাপড় পরে থাকেন, 12 হাতি দ্বারা শাড়িকে বোঝায়। তাহলে দেখুন, পূর্বপদকেও বুঝাইলো না, পরপদকেও বুঝাইলো না, একটা তৃতীয় পদের অর্থ ধারণ করলো 12 হাতি, তার মানে একটা কি? শাড়ি কাপড়। এই যেভাবে তৃতীয় পদের অর্থের প্রাধান্য থাকলে সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। আচ্ছা, এখন আসুন আমরা যদি অব্যয়ীভাব সমাসের অর্থের প্রাধান্য দেখাই। অব্যয়ীভাব সমাসে কিভাবে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। ধরেন আমরা বললাম একটা শব্দ মিল। এই মিল কথার অর্থ হচ্ছে গোছানো, সাজানো বা শৃঙ্খলাবদ্ধ। এখন এর আগে যদি আমরা লাগাই দিই গড়, তাহলে শব্দটা হয়ে যায় গড় মিল। একটু খেয়াল করেন তো, তাহলে আগে ছিল শব্দটা মিল, এর সাথে গড় উপসর্গ যুক্ত করে দেওয়ার সাথে সাথে বা পূর্বপদে একটা শব্দ যুক্ত করে দেওয়ার সাথে সাথে অর্থটা ভিন্ন হয়ে গেল। তাইলে এই মিলটাকে অমিল বা অগোছালো বা বিশৃঙ্খল বানাইলো কেটা? গড়। তাহলে পাওয়ারটা কোন পদের? পূর্বপদের। এই যে পূর্বপদের পাওয়ার থাকলে সেটা কোন সমাস হয়ে যায়? অব্যয়ীভাব সমাস হয়ে যায়। তাহলে এর ব্যাস বাক্যটা কেমন স্যার? এর ব্যাস বাক্যটা হবে মিলের অভাব। আচ্ছা, এর ব্যাস বাক্যটা কেমন? এর ব্যাস বাক্যটা হবে 12 হাত পরিমাণ যার। এর ব্যাস বাক্যটা কেমন? এর ব্যাস বাক্যটা হবে মা ও বাবা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের সমাস কিন্তু আমরা মুহূর্তেই শেষ করে ফেললাম। এখন এগুলোর প্রকারভেদ যদি আমি আপনাকে পড়াই, খুব বেশি সময় লাগবে না, মাত্র 30 মিনিট সময়ের দরকার, এই তিনটার প্রকারভেদ আমি পড়ায় ফেলতে পারবো। কিন্তু আজকে সেই সময়টা আর হবে না। আমি এই তিনটা সমাস বোঝায় দেওয়ার চেষ্টা করলাম, বাকি রইল মাঝখানের তিনটা সমাস। পরপদের অর্থের প্রাধান্য কিভাবে থাকে একটু খেয়াল করেন। আমরা এখানে এখন একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখুন, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, তিনটা সমাসে পরপদের প্রাধান্য থাকে। এখন আপনি একটা শব্দ দেখবেন, যেমন আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়েছিলাম শিক্ষামন্ত্রীর, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। এই শিক্ষামন্ত্রী কোন সমাস? আমি এখানে শিক্ষামন্ত্রী দ্বারা মন্ত্রী পদের প্রাধান্য দেখাইছিলাম, তার মানে পরপদের প্রাধান্য। তাহলে পরপদের প্রাধান্য হইলে তো সমাস হয় তিনটা। এই যে পরপদের প্রাধান্য হইলে সমাস হয় তিনটা, এই তিনটার পার্থক্যটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সমাসের বস। তাহলে সমাসের বস হওয়ার জায়গাটা খুঁজে পেয়েছেন নিশ্চয়ই, যে আপনাকে কোথায় কোন পার্থক্যগুলো জানতে হবে, তাহলে আপনি সমাস আনসার করতে পারবেন। এই জায়গাটার মধ্যে আপনাকে একটু এফোর্ট দিতে হবে। একটু আজকে মনে রাখুন, আমি যেটুকু সময় পাচ্ছি এর আলোকে বলছি। দ্বিগু সমাস হওয়ার জন্য কন্ডিশন, পরপদের অর্থের প্রাধান্য থাকবে ঘটনা সত্যি, পূর্বপদে থাকবে সংখ্যা, পূর্বপদে থাকবে সংখ্যা, পূর্বপদের সংখ্যা, পরপদের অর্থের প্রাধান্য। কোন সমাস হবে? দ্বিগু সমাস হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, পূর্বপদের সংখ্যা আছে। এখানে আমরা বলছি শিক্ষামন্ত্রী, শিক্ষা কি সংখ্যা? না, শিক্ষা সংখ্যা না। তাহলে এটা কি? এটা দ্বিগু সমাস হওয়ার সম্ভাবনা নাই, বাট এটা দ্বিগু সমাস হবে না। আচ্ছা, এবার আসুন, তৎপুরুষ সমাস হওয়ার জন্য কন্ডিশন হলো পূর্বপদে বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাইলেই সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদে বিভক্তি লোপ। এখন এই শিক্ষার সাথে কোনো বিভক্তি ছিল না, যেটা লোপ পেয়েছে, সুতরাং এটা তৎপুরুষ হবে না। তাহলে বাকি তো রয়েছে কর্মধারয়, তাহলে শিক্ষামন্ত্রী হবে কর্মধারয়। এর ব্যাস বাক্যটা কেমন? শিক্ষা বিষয়ক মন্ত্রী। মাঝখান থেকে বিষয়ক পদটা লোপ পেয়েছে, আর মাঝখানের পদ লোপ পাইলে ওটা হয় মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে শিক্ষামন্ত্রীটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস বা কর্মধারয় সমাস। তাহলে বাকি রইল কি স্যার? বাকি রইল দ্বিগু আর তৎপুরুষ। তাহলে দ্বিগুর একটা এক্সাম্পল দেখাইলাই, চলেন। আমরা বললাম চৌরাস্তা, চৌরাস্তা। তাহলে একটু খেয়াল করেন, এটার একটা সংখ্যা, একটা হলো চৌ আর একটা হলো রাস্তা। এখন চৌরাস্তা দ্বারা কি আমরা চৌকে, চারকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? অবশ্যই রাস্তাকে বুঝি। তাহলে পরপদের প্রাধান্য, পূর্বপদে চৌ মানে 4 সংখ্যা আছে। এই যে পূর্বপদের সংখ্যা, পরপদের প্রাধান্য, এটা হয়ে যাবে দ্বিগু সমাস, এটা হলো দ্বিগু সমাস। তাহলে আসুন এবার একটু তৎপুরুষ সমাস দেখাই। আমরা যদি বলি রাজার, রাজার পুত্র, রাজার পুত্র, তাহলে শব্দটা কি হবে দেখেন তো? শব্দটা হবে রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র। এই যে দেখেন, রাজার সাথে একটা বিভক্তি ছিল অন্তঃস্তর, এই বিভক্তিটা লোপ পায়, এই শব্দটা গঠিত হয়েছে, বিধায় এটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। তাহলে কাহিনীটা কি? কাহিনীটা হলো তিনটা সমাসের পার্থক্য জানা। এই তিনটা সমাসের পার্থক্য যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে আপনি সমাসের হাফেজ,
সমাসের গুরু। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলে দেই, তিনটা সমাসের তফাৎটা কি? দ্বিগু সমাস হওয়ার জন্য পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদের প্রাধান্য হয়ে যাবে দ্বিগু। তৎপুরুষ সমাস, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, হয়ে যাবে তৎপুরুষ। আর কর্মদ্বারয় হওয়ার জন্য কন্ডিশনটা কি? কর্মদ্বারয় হওয়ার জন্য কন্ডিশন হলো পূর্বপদ এবং পরপদের মধ্যে তুলনা থাকবে। তুলনা থাকলে সেটা হয়ে যাবে কর্মদ্বারয় সমাস। এখন এই তিনটা সমাসের দুইটা যদি আপনি ভালো করে পারেন, আরেকটা ওটু, যেমন দ্বিগু আর কর্মদ্বারয় পারলেন, তৎপুরুষ পড়াই লাগবে না। দ্বিগু আর তৎপুরুষ পারলেন, কর্মদ্বারয় পড়া লাগবে না। কর্মদ্বারয় আর তৎপুরুষ ভালো করে পারলেন, দ্বিগু পড়া লাগবে না। কেন? কারণ এই দুইটা দিয়ে বিচার করে দেখবেন হচ্ছে না, তখন ওইটা হবে। তাহলে আপনাকে সমাস কিন্তু অবশ্যই একটা কমাই দিলাম আমি। এই তিনটার মধ্যে যে কোনো দুইটা পারলেই আপনার এই তিনটা শেষ। কেন? কারণ ওই দুইটা দিয়ে বিচার করে দেখবেন এই দুইটা হচ্ছে না, তাহলে এই দুইটা যখন হবে না, তখন যেটা পড়ে রয়েছে সেটা হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি অনেক দ্রুত সমাজ সম্পর্কে ওভারঅল একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যেটুকু আলোচনা আমি আজকে করেছি, এইটুকু আলোচনার উপরে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে ওই যে বলছিলাম প্রথম দিকে যে সমাসের মোটামুটি 60 থেকে 70 ভাগ কাভার হয়ে যাবে আপনার এই ক্লাসের আলোকেই। এরপরে আপনি জাস্ট খালি একটু প্রকারভেদের ক্লাসগুলো যদি করে নেন, আপনি সমাসের বস। তো আজকে আপনাদেরকে সমাস নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। এক ক্লাসে তো আর সমাস শেষ হবে না, তারপরে যেটুকু পারলাম এটুকু পড়ানোর চেষ্টা করলাম। যদি সমাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো পড়া থাকে, আপনি নিশ্চয়ই বা আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন বা নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের বাকি আলোচনা আমরা সমাসে করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, যদি ভুল কিছু করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আর কথা বলতে যায় যদি কখনো কোনো ভুল করে ফেলি, সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। জি, আসুন। আমি তো শেষ করে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটু আপনাদের সাথে কথা বলবো। জি, আপনাদের সাথে সিলেবাস নিয়ে কথা বলবে। আমাদের অনলাইন ডিরেক্টর চলে এসেছে, উনি আপনাদের সিলেবাস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বাংলা নিয়ে সাধারণত কোথাও কোনো সমস্যা হলে সেটা আপনারা ওনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বাংলা ক্লাসগুলো সম্ভবত আমি আপনাদের নিব। হ্যাঁ, আমরা একেবারে এই সমাস থেকে শুরু করব না, আমরা জিরো থেকে শুরু করে একেবারে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের আসলে ওইভাবে টেনশন করার কিছু নাই, আমি আছি ইনশাল্লাহ, থাকার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা আমার সাথে এবং এসএজ অফ কেয়ারের অনলাইন রুমের সাথেই থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং উত্তর সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত লাইভ আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। হ্যালো, আচ্ছা, আমি মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক এসএজ অফ কেয়ার, পরিচালক এসএজ অফ কেয়ার অনলাইন ব্যাচ। বর্তমানে কর্মরত আছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি সম্পূর্ণ কোর্সটা জুড়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি আপনাদের কোর্স ডিরেক্টর হিসেবে আছি, তো আমার সাথে আপনাদের কোর্সের সব কিছু বিষয় নিয়ে ডিসকাশন হবে। তো এই পর্যায়ে আমি আমাদের কোর্স বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, তারপরে আপনাদের থেকে প্রশ্ন উত্তর পর্বে যাব এবং আপনাদের যে সকল প্রশ্ন মনে আছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই কোর্সটা আপনারা জানেন যে জুম অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ কোর্সটাকে লাইভ ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা হবে এবং সেই লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেই রেকর্ডেড ভিডিওগুলোর অ্যাক্সেস থাকবে লাইফ টাইম।
মানে আপনি একবার কোর্সটা করলে আপনার রেকর্ডেড ভিডিওগুলো সারা জীবন আপনার কাছে থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি আপনাদের জন্য, যে আপনি ক্লাসটা করার পরে যদি আপনার সেই ক্লাসটা রিভিউ করার প্রয়োজন হয়, তাহলে অন্য কারো শরণাপন্ন আপনার হতে হচ্ছে না। আপনি আপনার এই ড্রাইভ থেকেই ক্লাসগুলো আবার পুনরায় করতে পারছেন, বা কোনো কারণে যদি কোনো ক্লাস মিস হয় আপনি সেখান থেকে ব্যাকআপ নিতে পারছেন রেকর্ড ভিডিওটি। এরপরেও যদি আপনার মনে হয় যে না, সেই ক্লাসটা আপনার কোনোভাবে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে ভর্তির পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয়, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের টিচার্স প্যানেল, অ্যাডমিন প্যানেল এবং স্টুডেন্ট সবাই সংযুক্ত থাকে, সেখান থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস। এরপরে আমাদের কোর্সে ক্লাস সংখ্যা থাকছে কতগুলো, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আপনারা যারা দেখেছেন বা যারা শুনেছেন তারা অবগত আছেন। আমি আবারও বলছি, আমাদের এই কোর্সে নন এবং ডিপার্টমেন্ট উভয়টা মিলে 420 প্লাস ক্লাস সংখ্যা থাকবে, যার মধ্যে 260 প্লাস ক্লাস সংখ্যা থাকবে ডিপার্টমেন্টের এবং 160 প্লাস ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে নন ডিপার্টমেন্টের। তো এত বড় সিলেবাস গাজীপুরে না, সারা বাংলাদেশে শুধু আমরাই আপনাদের করাই থাকি, যেন একটা স্টুডেন্টের কোনোভাবে কোনো সেক্টরে যেয়ে যেন কোনো ল্যাকিংস না থাকে। আসলে অনেকেই কোর্স করায় শুধু কোনো ইন্ডিভিজুয়াল কোর্সকে ভিত্তি করে, কোনো ইন্ডিভিজুয়াল পরীক্ষাকে ভিত্তি করে। আমরা এইভাবে কোর্স করাই না। আমাদের কোর্সগুলো মূলত একদম আপ টু বটম লেভেল পর্যন্ত, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেন আমরা একটা শিক্ষার্থীকে এইভাবে তৈরি করতে পারি যেন যে কোনো প্রিপারেশনের জন্য সে রেডি হতে পারে, বা যে কোনো প্যাটার্নের জন্য সে একদম প্রিপেয়ার্ড হতে পারে 100%। একদম এ টু জেড আপনাকে কোর্স করানো হবে, যেন আপনি বুয়েট প্যাটার্ন, বিপিএসসি প্যাটার্ন, এনটিআরসি ডুয়েট প্যাটার্ন, মিসড প্যাটার্ন, ঢাকা পলিটেকনিক প্যাটার্ন, আইবিএ প্যাটার্ন, যে কোনো প্যাটার্নে আপনি সেখান থেকে শতভাগ কমন পেতে পারেন। তো আমাদের নন এবং ডিপার্টমেন্টে কি কি পড়ানো হবে এগুলো বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা ডিপার্টমেন্টের জন্য টেসলা বই, রেজোনেন্স বই এবং আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের শিট আছে, সেই শিট আমরা আপনাদেরকে করাই দেব, যেন সে আপনার ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ল্যাকিংস না থাকে। এরপরে আমাদের নন ডিপার্টমেন্টের জন্য, বাংলার জন্য যিনি ক্লাস নিয়ে গেল, আপনারা এতক্ষণ ক্লাস করলেন, যার আমাদের সবার প্রিয় বাংলার জনপ্রিয় টিচার রোকন বাচ্চা স্যার, ওনার নিজস্ব লেখা একটা বই আছে দীপ্তিমান বাংলা ব্যাকরণ ও সাহিত্য পাঠ, সেই বইটা তিনি ফলো করবেন। পাশাপাশি তিনি আপনারা চাইলে যে কোনো বই ফলো করতে পারেন, এই বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আর ইংলিশের জন্য থাকবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম প্রফেসরস প্রকাশনী, এছাড়াও থাকবে মাস্টার বই, আপনারা যে কোনো একটা ফলো করলে হবে। আর ম্যাথের জন্য থাকবে খায়রুল বেসিক ম্যাথ, শাহিন বেসিক ম্যাথ অথবা ইন্ডিয়ান বিক্স, এই তিনটা বইয়ের যে কোনো দুইটা বই আপনাকে লাগবে। হয় আপনাকে খায়রুল বেসিক প্লাস ইন্ডিয়া বিক্স অথবা শাহিন বেসিক প্লাস ইন্ডিয়ান মিক্স, এই দুইটা যে কোনো একটা বই আপনাকে কালেক্ট করতে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞানের নিজস্ব লেকচার শিট আছে, সেই শিট থাকবে। পাশাপাশি হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞানের প্র্যাকটিস করার জন্য থাকবে হচ্ছে যে কোনো সিরিজ বই আপনারা ফলো করলেই হবে সেখান থেকে। এই ছিল মূলত আমাদের কি কি পড়ানো হবে, আমাদের কোর্সে কি কি ইনক্লুডেড থাকছে। এরপরে হচ্ছে আমাদের কারা ক্লাস নিচ্ছে এই বিষয়ে আপনাদেরকে একটু বলি। আমাদের ডিপার্টমেন্ট ক্লাস যে সকল শিক্ষকরা নেবেন তারা হচ্ছে সকলেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করা, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করছেন, যেরকম আপনি ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ঢাকা, তারপরে হচ্ছে বিআরএবি, বিটিসিএল, এই সকল বড় ভাই যারা আছেন তারা ক্লাস নেয়, যাদের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা দেখা যাচ্ছে 8 থেকে 10 বছরের ক্লাস নেওয়ার অভিজ্ঞতাই রয়েছে। এরপরে যারা নতুন হিসেবে আছে তাদেরও দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন কমপ্লিট, তারা দেখা যাচ্ছে 8টা-10টা ভাইবা দিয়ে রেখেছে, এরকম পার্সনরাই ক্লাস নেবে আপনাদের ডিপার্টমেন্ট টপিকগুলো। আর নন ডিপার্টমেন্টের টপিকে ক্লাস নেবেন হচ্ছে যারা, তারা সবাই স্ব ডিপার্টমেন্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং প্রত্যেকেই বিভিন্ন চাকরি জীবনে আছে, তার পাশাপাশি এখানে এসে ক্লাস নেয় তারা। তো আশা করি আপনাদের টিচার্স প্যানেল নিয়ে কোনো সন্দেহ থাকবে না, এবং আপনাদের যে আমরা শেখানোর উদ্যোগ নিয়েছি সেই শেখানোর উদ্যোগ আমরা 100% ভাবে সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করব। এখন আসি হচ্ছে আমাদের কোর্সের কোর্স ফি বিষয়ে। আমাদের কোর্সের ফুল কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। এটা হচ্ছে ফুল কোর্স ফি। আপনি এই টাকাটা একবারে পেমেন্ট করলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে ভর্তির সময় যদি আপনি একবারে পেমেন্ট করে ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্ট থাকছে। এই টাকাটা দিয়ে আপনি, মানে যদি আপনি ফুল পেমেন্ট করেন আর একবারে পেমেন্ট করে ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা আপনার ফুল কোর্স নিতে পারবেন, নন এবং ডিপার্টমেন্ট পুরোটাই। এটা হচ্ছে আমাদের ফুল কোর্স ফি। আর যদি একবারে পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আমাদের কোর্সে আরেকটা ইনস্টলমেন্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে 3,000 টাকাতে ভর্তি হতে হবে,
ভর্তির পরবর্তী মাসে 1500 টাকা দিতে হবে এবং তার পরবর্তী মাসে 1000 টাকা দিতে হবে। এইভাবে আপনি চাইলে কোর্সটা নিতে পারবেন। প্রথম 3 মাসের মধ্যে সম্পূর্ণ কোর্স ফি পেইড করতে হবে। আপনি এইভাবে কোর্সটা আমাদের কাছ থেকে এনরোল করতে পারেন। এই 2টা পেমেন্ট সিস্টেমের যেকোনো একটা আপনি নিলেই হবে। এছাড়াও অনেকে শুধু নন ডিপার্টমেন্ট করতে চায়, অনেকে শুধু ডিপার্টমেন্ট করতে চায়। শুধু নন ডিপার্টমেন্টের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা। আপনি 3500 টাকা পে করলে ফুল ননটা করতে পারবেন, শুধু নন ডিপার্টমেন্ট। আর 4500 টাকা দিয়ে শুধুমাত্র ডিপার্টমেন্ট করতে পারবেন। আর যদি প্যাকেজ নেন তাহলে 5500 টাকা। তো আশা করি আমাদের কোর্স ফি বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের প্রশ্ন পর্বে আসে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সে প্রশ্নগুলো করতে পারেন। আমি আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে করতে পারেন। আপনাদের কি কোনো প্রশ্ন জানার আছে? হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? যারা জুম অ্যাপসের মাধ্যমে লাইভে যুক্ত আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, যারা নতুন পার্সোনাল ভাবে কথা বলতে চাচ্ছেন, আরেকটা বিষয় বলি, আপনি নতুন হলে আমাদের কিন্তু আজকে প্রথম লাইভ ক্লাস, ঠিক আছে? তো এখানে আপনি চাইলে আমাকে যেকোনো কোশ্চেন করতে পারবেন। আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো। সমস্যা নাই, আমি আপনার কথাগুলো শুনতে পাবো। আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। এছাড়াও যদি পার্সোনালি আরো কথা বলতে চান তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলে নেন 01778207959। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনি হোয়াটসঅ্যাপ ইনবক্স করে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন, সমস্যা নেই। জি বলেন। আচ্ছা, আচ্ছা। আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 7.5 মান্থ, মানে 7.5 মাসের মধ্যে আমরা কোর্সটাকে কমপ্লিট করার চেষ্টা করব। কোনো ছুটি ছাটা সেগুলো ইনক্লুডেড নয়। ছুটি ছাটা বাদেই হচ্ছে 7.5 মাস সময় লাগবে আমাদের। আর আরেকটা বিষয় হলো যে সপ্তাহে 6 দিন ক্লাস হবে আমাদের। প্রতিদিন 2টা করে ক্লাস হবে। আর সবগুলা ক্লাস হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 10:30টার মধ্যে নির্দিষ্ট একটা রুটিন দেওয়া হবে। সেই রুটিন অনুসারে প্রতিদিন ক্লাস হবে 2টা করে। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যদি আপনি শুধু নন ডিপার্টমেন্ট করেন সেক্ষেত্রে তো আপনার ক্লাসটা হচ্ছে সপ্তাহে 6 দিন হবে না, তখন আপনার ক্লাসটা হয়তো সপ্তাহে 3 দিন হবে। সেক্ষেত্রে আপনাকে 4.5 মাসের মতো সময় লাগবে নন ডিপার্টমেন্ট শেষ করতে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর যদি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে থাকেন, আর যদি কারো কোনো কিছু জানার না থাকে, সেক্ষেত্রে আমি আজকে লাইভ সেশনটা এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীকালকে আপনাদের নতুন আরও একটি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে 8টা 30 মিনিটে। সেটাও এই আজকের মতোই ফ্রি ক্লাস থাকবে। আপনারা আজকের মতো এইভাবে এই ক্লাসে সংযুক্ত হতে পারবেন। জুম অ্যাপসের মাধ্যমে ফ্রি ক্লাস হবে লাইভ জুম অ্যাপসে এবং কেউ কিছু বললেন? হ্যালো, 4.5 মাস। তো আপনাদের হয়তো সকল কোশ্চেন শেষ হয়ে গেছে। তাহলে আমি আজকে এখানেই লাইভ সেশনে শেষ করতে যাচ্ছি। তবে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিই, আগামীকালকে সেম টাইম রাত্রি 8টা 30 মিনিটে আমাদের নতুন আরও একটি লাইভ সেশন অনুষ্ঠিত হবে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই সেই লাইভ সেশনটি অংশগ্রহণ করবেন এবং যারা ফ্রি ক্লাস দেখতে ইচ্ছুক তারাও সেই লাইভ সেশনে অংশগ্রহণ করবেন। এছাড়া যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত ভর্তি সম্পন্ন করে নেন। আমাদের 4টা ফ্রি ক্লাস হবে। 4টা ফ্রি ক্লাসের পরে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তো সকলকে আগামী ক্লাসের সম্ভবত আগামী ডিপার্টমেন্ট ক্লাস হবে আগামীকালকে। ডিপার্টমেন্ট ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।